Sponsored by Partex Cables in association with HKG Steel. পুরো দেশেই এখন নির্বাচনী উত্তেজনা। সবাই আগ্রহী দলগুলোর নির্বাচনী পরিকল্পনা নিয়ে। আমাদের সেই আগ্রহ নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের আয়োজন অন দ্য স্পট। সাথে আছে আমি সাবিনা সাবিন। শুরুতে স্পটলাইট। দেশে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সকালে এমন মন্তব্যের বিষয়ে দর্শক আপনারা তো জানেনই। চলুন দর্শক আজকে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের চুম্বক অংশগুলো একটু শুনে নিন। তাদেরকে উদ্বুদ্ধ করবেন এভাবে প্রত্যেকটা প্রার্থী তাদের অভিযোগগুলোকে একেবারে পক্ষপাতহীনভাবে নিরপেক্ষভাবে কিভাবে তারা সমাধান করবে সেই দীক্ষা এবং শিক্ষা তাদের মাধ্যমে তারা পাবে। যারা রাজনীতি করেন, যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, আপনাদের যারা মাঠে কাজ করবেন তাদের সাথে সহযোগিতা করে সাহায্য সহযোগিতার মাধ্যমে নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন। এই একটা পরিবেশ আমি বিশ্বাস করি, আশা করি, এবং আস্থার কিশোররা পরিবেশ সৃষ্টি হয়েছে দেশে। সহকর্মী AK আজাদের সাথে যুক্ত হতে চাই এ বিষয়ে কথা বলতে। আজাদ, প্রধান নির্বাচন কমিশনার কিসের ভিত্তিতে এমন কথা বলেছেন বলে মনে করছেন আপনি? বিএনপি, ঐক্যফ্রন্ট সহ বিভিন্ন রাজনৈতিক দল একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এবং নির্বাচন কমিশন নিয়ে নানা অভিযোগ করে আসছিলেন বেশ কিছুদিন ধরে। এরকম প্রেক্ষাপটে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা তিনি বলেছেন সারা দেশে 3065 জন প্রার্থীর মনোনয়নপত্র জমাদানের কারণে নির্বাচন কমিশনের প্রতি আস্থা ফিরে এসছে কিংবা অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশনেরও আসলে দুটি টার্গেট ছিল, যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা। এই দুটি প্রত্যাশা তারা পূরণ করতে পেরেছেন, সেরকমটি তারা দাবি করছেন। সারা দেশে রিটার্নিং কর্মকর্তাদের কাছে যে বিপুল সংখ্যক প্রার্থী রয়েছেন তাদের মনোনয়নপত্র জমাদানের সময় বিশেষ করে প্রভাবশালী প্রার্থী, প্রতিদ্বন্দ্বী এবং স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তারা আচরণবিধি লঙ্ঘন করেননি এবং সুশৃঙ্খল পরিবেশে মনোনয়নপত্র জমাদান করেছেন, সেই তথ্যগুলো গণমাধ্যমের কাছে তুলে ধরেছেন। AK আজাদের কাছে শুনছিলাম প্রধান নির্বাচন কমিশনারের যে বক্তব্য ছিল সেই বক্তব্য নিয়ে বিশ্লেষণ। দর্শক এবারে যাব স্পট রিপোর্টে। বিএনপি কোনো যুদ্ধাপরাধীকে তাদের নির্বাচনী প্রতীক দেবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সেই সঙ্গে তার দাবি জামায়াতেও মুক্তিযোদ্ধা রয়েছে। সহকর্মী সাজিদা সুটি সারাদিনই খোঁজ খবর রেখেছে দলটির কার্যক্রমে। তার সাথে আমরা একটু কথা বলে জেনে নিতে চাই সেই সব বিষয়ে। সুইটি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। নজরুল ইসলাম খান যে দাবিটি আজ করলেন যে কোনো যুদ্ধাপরাধীকে টিকিট দিবেন না তারা, কিন্তু আমরা তো দেখলাম যে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া আব্দুল আলিমের ছেলেকেও কিন্তু মনোনয়ন দিয়েছে বিএনপি। এর কি ব্যাখ্যা দিয়েছে দলটি যদি বলেন? আর আমরা কিন্তু আরও দেখেছি জঙ্গিবাদের সাথে যুক্ত থাকার অভিযোগ থাকা আরও বেশ কিছু প্রার্থীও কিন্তু টিকিট পেয়েছে। আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার পর যে আলোচনা সমালোচনা চলছিল, এরপরে অনেকেই আশা করেছিলেন হয়তো বা বিএনপি একটু সুচিন্তিত বা সুবিবেচিত একটি মনোনয়ন তালিকা দেবে, কিন্তু আসলে অনেকেই যারা বিএনপি শুভাকাঙ্ক্ষী তারা কিন্তু হতাশই হয়েছেন। কারণ দেখা গেছে যে কি দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বা যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি হয়েছে এরকম ব্যক্তির সন্তান তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে, কিংবা দেখা যায় স্ত্রী, পুত্র, কন্যা তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে। বিএনপি গত বেশ কয়েকটি বছর ধরে সবচেয়ে সমালোচিত যে কয়েকটি কারণে হয়েছে তার মধ্যে একটি কিন্তু এই যে স্বাধীনতা বিরোধীদের সাথে তাদের যে সখ্যতা, জামায়াতে ইসলাম, এর মধ্যে তারা কিন্তু অনেকবারই এর মধ্যে তারা কি সখ্যতারা থাকবে কি থাকবে না একটি দোদুল্যমান উত্তর সবসময় তারা দিয়ে থাকেন। আজকেও তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে জামায়াতের প্রার্থীরা ধানের শীষ প্রতীকে লড়ছেন, এই ব্যাপারটি নিয়ে একটু কথা বলার জন্য তিনি বলছিলেন যে আসলে কোনো যুদ্ধাপরাধীদেরকে তারা ধানের শীষ প্রতীক দেবেন না। তবে তার সঙ্গে এটিও বললেন যে জামায়াতে ইসলামে
মুক্তিযোদ্ধা রয়েছে, সুতরাং তারা বেছে বেছে তাদেরকে দিবেন যারা যুদ্ধাপরাধী নয়, তবে মুক্তিযোদ্ধা বা জামায়াতে স্বাধীনতার পক্ষে যারা এরকম নেতা আছেন তাদেরকে তারা মনোনয়ন দিবেন বলে তার কথা, অন্তত সেরকমই তার সারমর্ম কথার। এরকম মনোনয়নের ক্ষেত্রে দেখা গেছে যে কি আফরোজা আব্বাস মির্জা আব্বাসের সহধর্মিনী, তিনি ঢাকা ৯ আসন থেকে স্বামী স্ত্রী দুজনেই কিন্তু মনোনয়ন পেয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত মির্জা আব্বাস নিজে কৌশলে তার মনোনয়নের পেপার জমা দেননি বলে কিন্তু অভিযোগ পাওয়া গেছে, যাতে করে তার স্ত্রী সেখানে সুযোগ পান। এভাবে করে নিজেদের পরিবারকে, নিজেদের সন্তানকে দেখা গেছে হয়তো বা দীর্ঘ ক্যারিয়ার হয়তো বা নেই তার রাজনীতিতে, দলের জন্য সেভাবে বড় ধরনের কোনো অবদান নেই, কিন্তু তাদেরকে প্রতিষ্ঠা করার একটি ব্যাপার রয়েছে। এবার আমরা চলে যাব স্পট টকে। দর্শক, স্পট টকে আমরা এবারে যুক্ত হব আমাদের সহকর্মী বিশেষ প্রতিনিধি মুন্নি সাহার সাথে। আপনারা যেমনটি আজ সারাদিনই কিন্তু দেখেছেন মুন্নি সাহা ব্রাহ্মণবাড়িয়ায় গেছেন, সেখানকার সংসদীয় আসনগুলো নিয়ে তথ্য সংগ্রহ করেছেন। নির্বাচনী যেই সংসদীয় আসনগুলো আছে, নির্বাচনের ভোটের হাওয়া কেমন বইছে সেখানে, সেসব খবরাখবর আপনাদের জানানোর চেষ্টা করেছেন। সেই সব খবরাখবরগুলোই জানার চেষ্টা করব তার কাছ থেকে। মুন্নি, আপনাকে স্বাগত অন দ্য স্পটে। আপনার কাছে যে বিষয়টি আসলে জানতে চাইবো যে আপনি এর আগেও ব্রাহ্মণবাড়িয়ায় গেছেন, এখনও গেছেন, 6টি আসনের ফ্যাক্টরগুলোর কথা আমাদের জানিয়েছেন। এখন তো 5টি আসনের মনোনয়ন মোটামুটি নিশ্চিত আমরা জানি, সেখানকার সার্বিক খবরাখবরগুলো যদি আপনি আমাদের জানান। হ্যাঁ সাবিনা, আপনি ঠিকই বলেছেন। এর আগে ব্রাহ্মণবাড়িয়া থেকেই শুরু করেছিলাম, যেটা ঠিক মনোনয়ন তখনও দেওয়া শুরু হয়নি। ভোটের হাওয়া কেমন ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, চট্টগ্রামের কিছু অংশ, কক্সবাজার এবং টেকনাফ পর্যন্ত মোটামুটি ঘুরে আমরা খবরাখবর দিয়েছি। আবারও প্রায় 10 দিন পরে ব্রাহ্মণবাড়িয়ার ওই 6টি নির্বাচনী এলাকা একটু ঘুরে দেখার সুযোগ হয়েছে। 6টিতে যেতে হয়নি, কারণ আমরা জানি যে 6টির মধ্যে 5টিতেই মনোনয়ন মোটামুটি নিশ্চিত হয়ে গেছে বিএনপি এবং আওয়ামী লীগ। আমরা যদি একেবারে ঐক্যফ্রন্ট আর জোটের কথা বলি, ঐক্য জোট এবং ঐক্যফ্রন্ট দুই দলেরই 5টি জায়গায় নিশ্চিত, কিন্তু যেখানে বলছি যে ঝুলন্ত, সেটি ব্রাহ্মণবাড়িয়া 2, সরাইল এবং আশুগঞ্জ উপজেলা নিয়ে। এই এলাকাটি মোটামুটি আসলে বিএনপির দখলে। এর আগে আমরা জানি যে একেবারে আমিনী, ফজলুল হক আমিনীর কথা নিশ্চয়ই জানেন, যে তিনি এর আগে যখন আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে রিপোর্ট করছিলাম, ওখানে ফজলুল হক আমিনীর বিশেষণ বলতে গেলে তাকে মৌলবাদী নেতা হিসেবে বলতে হয়, এবং 2001-2 সেই সময়ে যে ব্রাহ্মণবাড়িয়া যে সহিংসতা হয়েছিল সেটার কথা নিশ্চয়ই কেউ ভুলে যাননি। তো সেখান থেকে ওখানে ওই সরাইলের লোকজনই কিন্তু অনেক প্রতিবাদ করেছিল। তারপরেও আমরা জানি যে 2008 এবং 2014 এই পরপর এই দুটি ভোটের সময় এই আসনটি উদ্ধার হয়েছে। মানে 2008-এই মূলত অনেক দিন পরে আওয়ামী লীগ ওই সিটটি নিয়েছে, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনটি, এবং তারপরে 2014-এর যে নির্বাচন সেটা আমি জানি যে সেখানে প্রার্থিতা ছিল না, সুতরাং আগের যিনি ছিলেন অর্থাৎ মহাজোটের পক্ষ থেকে জাতীয় পার্টির যিনি মনোনীত প্রার্থী তিনিই আবার জয়যুক্ত হয়েছেন, এবং তার নাম জিয়াউল হক মৃধা। আমরা জানি পরপর 2বার তিনি এমপি হিসেবে ওখানে দায়িত্ব পালন করছেন। অনেক সময় আমরা ভোটের খবরাখবর নিতে গিয়ে অনেক সময় বিভ্রান্তিতে পড়ি, যে ক্যামেরার সামনে এক ধরনের কথা বলছে, অনেকে প্রকাশ্যে, আজকাল যেমন এর আগেও অনেকবার আমার ভোটের নির্বাচন কাভার করার সুযোগ হয়েছে, সেখানে প্রথম দিকে দেখা যেত যে ক্যামেরার সামনে মানুষ একটি ডিপ্লোম্যাটিক আচরণ করে, যে যেটা মনে সেটা অনেক সময় মুখে বলে না, ভোট দেওয়ার সময়ও সেটা এখনও বলে না, কিন্তু ভোটের আগে অনেক সময় বলে আমরা জানি যে ভালো তাকেই ভোট দেব, এই ধরনের একটা গতানুগতিক কথা বলে। কিন্তু এবার কোথাও কোথাও দেখি একেবারে স্পষ্ট উচ্চারণ, মার্কা ধরে বলছেন, ব্যক্তির নাম ধরে বলছেন। আমরা অনেক সময় নিরপেক্ষতার খাতিরে কখনো কখনো মনে হয় যে কোনো স্পেশাল কোনো দল অথবা কোনো ব্যক্তির পক্ষে প্রচারণা হয়ে যায় কিনা, সেই জন্য আমরা অনেক সময় এটা এডিট করি অথবা ওনাদেরকে না করি যে আপনারা এটা বলবেন না। কিন্তু এই আজকের অভিজ্ঞতা যদি আমি বলি, যে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে সেখানে আসলে কাউকেই থামানো যায়নি, দমানো যায়নি, তারা আসলে নাম ধরে, মার্কা ধরে, ব্যক্তি ধরেই কথা বলছিলেন। গতকাল নিশ্চয়ই আপনারা খবরে লক্ষ্য করেছেন যে
ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জাতীয় পার্টির পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, বর্তমান যিনি এমপি আছেন জিয়াউল হক মৃধা, তিনিও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী। তারই জামাতা তাকে দেওয়া হয়েছে রেজাউল ইসলাম ভূঁইয়া। এর আগেও তাকে ব্রাহ্মণবাড়িয়া একে বোধহয় তাকে দেবার চেষ্টা করা হয়েছিল, তখন তোপের মুখে তিনি ওখানে টেকেননি। এবার তাকে দেয়া হয়েছে। সুতরাং গতকালের রিপোর্টে দেখেছি, তার আগেও দেখেছি প্রতিবাদের ঝড়, এবং এই রেজাউল ইসলাম ভূঁইয়া তিনি আসলে তার মনোনয়নের ফর্মটি পূরণ করে তার উপজেলায় কিন্তু জমা দিতে পারেননি। সেখানে মোটামুটি রাস্তায় ব্যারিকেডের মধ্যে, তোপের মধ্যে পড়েছেন। আমরা যখন খবর সংগ্রহ করতে গেছি, এমন ধারণা, মানে এমনই তাদের অ্যাটিটিউড, সাধারণ মানুষ এমনভাবে আমাদেরকে ঘিরে ধরছিলেন যেন আমরাই তাদের এই দাবি, অর্থাৎ ওখানে হয় নৌকার প্রতীকের কোনো 4-5 জন আছেন নৌকার প্রতীক নিয়ে হয়তো মনোনয়ন চাচ্ছেন, যেহেতু এখনও সেটেল হয়নি, সেখানে যেন নৌকার প্রতীকের অন্তত কাউকে দেওয়া হয়, অথবা জিয়াউল হক মৃধাকে দেওয়া হয়। এরকম অনেক লম্বা কথা বলেছেন। সেখান থেকে একটু খণ্ডিত অংশ দেখে নেই সাবিনা। আমরা যারা জানি জিয়াউল হক মৃধার কোনো বিকল্প নাই। উনি বিএনপি আওয়ামী লীগ সবার সাথে উনি ভালো ব্যবহার। আপনার মাধ্যমে যদি জিয়াউল হক মৃধা মুন্নি, আমরা যেমনটি দেখছিলাম আসলে আমাদের ফুটেজে, আপনার কাছ থেকেই আমরা দেখলাম এটি, যেটি বলছিলেন আপনি যে কিছু ব্রাহ্মণবাড়িয়া 2 কথাগুলো বলছিলাম, তার সঙ্গে তার সমর্থনে কিছু মানে বক্স আমরা বলি যে ওনারা যে কথা বলছিলেন তার খানিকটা অংশ আমরা দেখে নিলাম। মুন্নি, যে জিনিসটা ধানের শীষে যারা আছেন, ধানের শীষের প্রতীক নিয়ে যারা লড়বেন, সেখানেও 3 জন প্রার্থী, এবং এখানে অনেক সময় ক্যামেরার সামনে বলেছেন, আবার ক্যামেরার বাইরে গিয়ে যারা নাকি বিএনপির সমর্থন করেন তারা খুব মানে একেবারে জোর গলায় বলছেন যে দলমত নির্বিশেষে আগে এখন সিটিং এমপি যিনি আছেন তাকে দিলে এখানে আওয়ামী লীগের লোক কাজ করবে, ধানের শীষের লোকজন কাজ করবে, এবং জাতীয় পার্টির সমর্থন তো আছে। কিন্তু এখন যাকে দেওয়া হয়েছে, মানে রেজাউল ইসলাম ভূঁইয়া, তাকে বলা হচ্ছে যে ওই এলাকার, অর্থাৎ সরাইলের উনি নন, বলে ওই আমরা অন্য জায়গার ফরেন ডিস্ট্রিক্টের লোককে আমরা এখানে ভোট দেব না, এই ধরনের কথা একেবারে চিৎকার করে। তার মানে আসলে লোকাল, আমরা বলছি যে স্থানীয় প্রতিনিধি, জনপ্রতিনিধি, তারা তাদের মানুষটিকেই চান, এবং যিনি পরিকৃত তার ব্যাপারে তাদের সমর্থন আছে, খুব জোরালোভাবে সমর্থন আছেন, এবং আমরা কলা বিক্রেতার থেকে শুরু করে যিনি জুতো সেলাই করছেন এরকম মানুষের সঙ্গেও কথা বলেছি। মুন্নি, যে বিষয়টি আসলে জানতে চাইছিলাম, আপনি বলছেন যে জিয়াউল হক মৃধা ওখানে অত্যন্ত জনপ্রিয়, এবং প্রায় 27 জন প্রার্থী সব দল মিলিয়েই সেখানে লড়ছে। তার বদলে যেটি দেখা যাচ্ছে যে রেজাউল ইসলাম ভূঁইয়াকে এবার মনোনয়ন দেওয়া হয়েছে, এবং এ নিয়ে বিক্ষোভ হয়েছে, সড়ক অবরোধ হয়েছে, আমরা দেখেছি। তাহলে এই ভোটের মাঠের সমীকরণটা আসলে সেখানে কি দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত গিয়ে? 27 জন প্রার্থী লড়ছে না, 27 জন প্রার্থী এখনো ঝুলন্ত। আমরা বলছি যে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনটি ঝুলন্ত, 27 জন প্রার্থী এখনো তারা মনোনয়নের জন্য অপেক্ষায় আছেন, এবং ইতিমধ্যে মহাজোটের পক্ষ থেকে আমরা বলেছি যে রেজাউল ইসলাম ভূঁইয়াকে দেওয়া হয়েছে, এবং সেটা আসলে মানছেন না। এখনও সুযোগ আছে যে হয়তো দলের পক্ষ থেকে, জোটের পক্ষ থেকে যদি এটাকে কোনোভাবে এটাকে আবারও যদি কারেকশন করা যায়, সেটার একটা ব্যাপার আছে। আমি আগেই বলেছি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 3 দল মিলে, এমনকি যারা নাকি ধর্মভিত্তিক দলগুলোরও সমর্থক, তারাও কিন্তু এক বাক্যে, আপনারা নিশ্চয়ই জনগণ, মানে যারা কথা বলছিলেন তাদের কাছে তাদের চেহারা দেখে বুঝতে পারছিলেন। অনেকে, একজন বয়স্ক ভদ্রলোক তিনি এসে আমাকে হাতে ধরে বলছিলেন যে আপনি দয়া করে টেলিভিশনে একটু জানিয়ে দেন আমাদের কৌমি মাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যেন এটার ব্যাপারে অন্তত আমাদের মনের মতো একজন প্রার্থীকে এখানে মনোনয়ন দেন।
যাই হোক, জাতীয় পার্টির মনোনয়নের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী করবেন আমি জানি না, কিন্তু সাধারণ মানুষের কথা আমাদের তুলে ধরতে হয়। এবং এখানে অনেক সময় পক্ষপাতিত্বের ব্যাপারটা আমি আগেই বলে নিয়েছি, এক ধরনের আমাদের উপরে চাপ থাকে, কিন্তু কিছু মানে এখানে কিছু করার নেই, কারণ এর বাইরে কেউ কোনো কথা বলেনি। এখানে দল, নাম, মানুষ, ব্যক্তি এই জায়গায় অতটা স্পষ্ট করেই বলেছে, ক্যামেরায় আমাদের পুরোটা ধরা আছে। আর এর বাইরে যেটুকু একটু সাবিনা একটু জানিয়ে রাখতে চাই, এর আগে আমরা একটা লম্বা সফরের সময় সাধারণ মানুষের সঙ্গে যখন নাকি কথা বলছিলাম, তখনও যেহেতু মনোনয়ন শুরু হয়নি, অনেকেই একরকম করে বলছেন যে ভোট যদি হয় তাহলে ভোটটা যেন ঠিকঠাক করে হয়, ভোট যেন নিজের ভোটটা দিতে পারি। কথা বলতে গিয়ে অনেক সময় আমরা পাল্টা প্রশ্ন করি। আজকে পাল্টা প্রশ্নের জায়গায় একজন ভোটার, যিনি নাকি এই জীবনের প্রথম ভোটার হয়েছেন, এখনও ভোট কেন্দ্রে যাওয়ার অভিজ্ঞতা নাই, তার কথাটা একটু শুনি। হ্যাঁ, এবারই প্রথম ভোটার। জি, আমরা একটা সুস্থ নির্বাচন চাই, এটাই আমাদের আমরা প্রত্যাশা, এটাই যে সুস্থ একটা নির্বাচন। সুস্থ নির্বাচন মানে এই যে আমরা ফেয়ারভাবে নির্বাচন কেন্দ্রে যাইতে চাই এবং দলীয়ভাবে কোনো বাধা বিঘ্ন, জঞ্জাট, ঝগড়া, ভোট দিতে গেলে যাতে মায়ের পিট না করে। আচ্ছা, আপনি বলেন যে কোন নির্বাচনের সময় আপনি ফেয়ারভাবে যাইতে পারেন নাই, এবং সেটার কোনো প্রমাণ আছে কিনা যে আপনি যে যাইতে পারেন নাই, উনি যে যাইতে পারেন নাই, সে তো কোনোদিন ভোটই দেয় নাই। ম্যাডাম আমি না ম্যাডাম আমি ফার্স্ট আমি চাইতেছি যে আমরা বলতেছেন কেন যাতে যাইতে পারি? জীবনে তো ভোট কেন্দ্রে যানই নাই, সুষ্ঠু নির্বাচন এই কথা বলতেছেন, যাই নাই, মানে আমরা চাইতেছি আর কি, মানে দেশে যে একটা আতঙ্ক বিরাজ করতেছে, আমরা চাইতেছি যে মানে আতঙ্কটা তো আপনি নিজে গিয়ে আতঙ্কের মধ্যে পড়ছেন। না ম্যাডাম, আমরা তো টেলিভিশনে অনেকগুলা সংবাদ দেখতেছি যে ঢাকা অনেকগুলা মানে মারপিট হইতেছে, বিভিন্ন হইতেছে, মানে এইগুলা যাতে সরাইলে আমরা শান্তিপূর্ণ একটা নির্বাচন চাই। এবার যেই হোক আমাদের সরাইলের একজন স্থানীয় একজন লোক চাই এবং আমরা সুস্থ একটা নির্বাচন চাই। হলো যে আপনি কোনোদিনও ভোট কেন্দ্রে যান নাই, জীবনে এবার প্রথম ভোট দিবেন, তা আপনি কেমনে বলতেছেন যে সুষ্ঠু ভোট কেন্দ্রে ভোট দেওয়া যায় না? এটা কে শিখাই দিল? কে শিখাই দিল? এটা বলতে হবে। যেমন গত নির্বাচনী এলাকাতে আমাদের পূর্ব কুট্টাপাড়া গ্রামের যে সার্ভিস সেন্টার আছে, ভোটের যে বুথ কেন্দ্র আছে, আমি গিয়ে সেরা আমার নাম ঠিকানা বলছি, ভোটার আইডি কার্ডের নাম্বার নিয়ে গেছি, গিয়ে ভোট দেওয়া হয়ে গেছে। মুন্নি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ। বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবো আরও অনেক খবরাখবর নিয়ে, ঢাকার বাইরের আরও নির্বাচনী খবরাখবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকবেন। Sponsored by Partex Cables in association with HKG Steel. Sponsored by Partex Cables in association with HKG Steel. স্বাগত অন দ্য স্পটে। জামায়াত ছাড়া বিএনপি চলতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার দাবি, আওয়ামী লীগ সবসময়ই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায়। ছাড়া বিএনপি অচল, বিএনপি আর জামাত এক মোহনায় একাকার। তারা একসঙ্গেই কাজ করছে, একসঙ্গেই সন্ত্রাস করছে, একসঙ্গেই সাম্প্রদায়িক রাজনীতি করছে। বিএনপি ঐক্যফ্রন্ট না থাকলে এটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে না। তারা নিজেরাই সরে গিয়ে যদি বলে আবার ওই 2014 সালের মতো যে একটা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন, এবার কিন্তু সেরকম কিছু হবে না। পরিস্থিতি মির্জা ফখরুল সাহেবের তার দলের কন্ট্রোলের বাইরে। আজকে ঐক্যফ্রন্ট যাকে ঘিরে মুভ করছে, ডক্টর কামাল হোসেন সাহেব তিনিও বলে দিলেন যে তিনি নির্বাচন করবেন না,
আবার এক কাঠি বাড়িয়ে এটাও বললেন সন্ত্রাসী হাতে তিনি মনোনয়ন নেবেন। এবারে যাব স্পট ফ্যাক্টরে। দর্শক, এবারে সাভারের খবরাখবরগুলো একটু জানার চেষ্টা করব। সাভারে যে নির্বাচনী সংসদীয় আসনগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো আমাদের সাভার প্রতিনিধি জাহিদ হাসানের সঙ্গে। জাহিদ, আপনাকে স্বাগত অন দ্য স্পটে। যেটি বলছিলাম, আসলে সাভারের সংসদীয় আসনগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। সাভার নিয়ে, সাভার এলাকা আমরা জানি যে সেখানে কিন্তু সবচেয়ে বেশি যে ভোট ব্যাংক বলা হয়, যে তৈরি পোশাক শ্রমিকরা, তাদের ভাবনায় আসলে ভোটের হিসাব নিকাশটা কেমন মনে হচ্ছে? ধন্যবাদ সাবিনা। আমি একটু প্রথমে জানাতে চাই এখানে যে এখানে যে বর্তমানে এমপি রয়েছেন সাংসদ এনামুর রহমান, তিনি কিন্তু মনোনয়ন পেয়েছেন। অন্যদিকে কিন্তু বিএনপি থেকে দুজন ইতিমধ্যে মনোনয়ন পেয়েছেন, ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এবং কপিল উদ্দিন। তবে আমরা যেমনটা ধারণা পাচ্ছি যে আমাদের শেষ পর্যন্ত বিএনপির ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন দুই ডাক্তারের। অন্যদিকে তাদের যে প্রস্তুতি আপনি করেছেন সেই বিষয়টি জানিয়ে রাখি যে রাজধানীর কাছে সাভারে শিল্পনগরী বলা হয়ে থাকে। এখানে প্রায় 40 লাখ উপরে শ্রমিক বসবাস করে এবং বসবাসের সূত্র ধরে কিন্তু এখানে অনেক শ্রমিকই ইতিমধ্যে ভোটার হয়েছেন এবং সাভারে কিন্তু সব মিলিয়ে প্রায় 7.5 লাখের মতো ভোটারের সংখ্যা, তার অধিকাংশ একটা অংশ কিন্তু এই শ্রমিক। আর শ্রমিকদের সাথে আমরা যেমনটি কথা বলে জানতে পেরেছি, তারা যেমনটি জানাচ্ছেন আসলে তারা চান একজন তাদের সুখে দুঃখে পাশে থাকবে, তাদের খবর নেবে, তাদের আর্থিক নিরাপত্তার বিষয়টি এবং কর্মপ্রতিষ্ঠানের পরিবেশ সবকিছু মিলিয়ে আসলে তাদের যে খবর ভালো রাখবেন, তাদের সুখে দুঃখে পাশে থাকবেন, এমন সংসদে আসলে তারা খুঁজছেন এবং তারা নির্বাচিত করবেন, এমনটা আসলে তারা জানাচ্ছেন। পাশাপাশি যেমন তাদের বাড়ি ভাড়া সহ অন্যান্য যেই সুযোগ সুবিধাগুলো আছে সব বিষয়গুলো যেমন খেয়াল রাখবেন এমন সাংসদ। তারা আসলে নৌকা বা ধানের শীষ বা কোনো দলকে না, তারা যে ব্যক্তিটা আসলে তাদের প্রতি সদয় হবে এবং তারা খোঁজ রাখবেন এমন প্রার্থী কিন্তু তারা নির্বাচনে জয়লাভ করাবেন বা তারা ভোট দিবেন, এমন চেষ্টাই তারা বা এমন চিন্তা ভাবনা তাদের আছে। সাবিনা, জাহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সাভারের সংসদীয় আসন সম্পর্কে জানছিলাম আমরা, এবারে স্পট কানেক্টে যাব। দর্শক, আমরা স্পট ফ্যাক্টরে সাভারের খবরাখবর জানছিলাম, নির্বাচনী খবরাখবর। এবারে যাব একটু ঠাকুরগাঁওয়ে, সেখানকার খবরাখবর জানার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি আছেন ফিরোজ আমিন, তার সাথে একটু যুক্ত হব। ফিরোজ আমিন, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমরা ঠাকুরগাঁওয়ের খবরাখবর একটু জানতে চাইছি যে ঠাকুরগাঁও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু লড়ছেন, তার নির্বাচনী এলাকায় তিনি লড়ছেন। সেখান থেকে সেখানকার ভোটের হাওয়া আসলে কি বলছে? জি সাবিনা, আমি শুনতে পাচ্ছি আপনাকে। তো ঠাকুরগাঁও মনোনয়নপত্র জমাদানের শেষ দিন পর্যন্ত আমরা গতকাল ঠাকুরগাঁও 1 আসনে দেখেছি যে এখানে 7 জন প্রার্থী মোট নমিনেশন তারা দাখিল করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ভিআইপি প্রার্থী ভিআইপি প্রার্থী হিসেবে আমরা ধরছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, তিনি আওয়ামী লীগ থেকে এবার লড়বেন। তিনি গত 3বার ধরেই এইবার নিয়ে তিনি 3বার ধরেই লড়বেন। তো আমরা যদি বিগত দিনের হিসাবগুলো আমরা কষি যে 8ম জাতীয় সংসদ নির্বাচনে রমেশ চন্দ্র সেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথেই লড়াই হয়েছে। সেখানে প্রায় 38,000 ভোটের ব্যবধানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিতেছেন। আর 9ম জাতীয় সংসদ নির্বাচনে যদি আমরা হিসাব কষি, সেখানে আমরা দেখেছি যে প্রায় 57,000 ভোটের ব্যবধানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হেরে গেছেন। তো সেই হিসাবে আমরা যদি এবারের হিসাব কষি, যে আমরা ভোটারদের কাছেও এই বিষয়গুলো আমরা শুনছি যে তারা এভাবে হিসাব করছেন যে ঠাকুরগাঁয়ে সদর উপজেলা নিয়ে 1 আসন, এখানে প্রায় 4,21,000 ভোট রয়েছে। তো এর মধ্যে নতুন ভোটারই আছেন প্রায় 52,000। তো এই নতুন ভোটাররা যেদিকে এবার সমর্থন দিবেন, তো তারা কিন্তু সেদিকেই জয় লাভ করবেন। এছাড়াও এই ঠাকুরগাঁও 1 আসনে আরেকটি সমীকরণ রয়েছে। এই আসনে
সংখ্যালঘু ভোটার প্রায় 1 লক্ষ ভোটার। তো এই 1 লক্ষ ভোটার যেদিকে যাবে সেই দিকেই কিন্তু পাল্লাটা ভারী হবে। তো ভোটার সহ বিভিন্ন মহলে আমরা এই কথাগুলো আমরা জানতে পেরেছি যে তারা এভাবে হিসাব করছেন, যেহেতু নিশ্চয়ই ফিরোজ আমিন, আমি যে বিষয়টি আসলে জানতে চাইছি যে আমরা দেখছি যে হেভিওয়েট 2 প্রার্থী এখানে নির্বাচনে করবেন বলে মোটামুটি জানা গেছে। সেক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে যে বিএনপি কিন্তু অনেক দিন মাঠে ছিল না। বিএনপির মাঠে না থাকার ফলে ভোটের সমীকরণটা আসলে কি হতে পারে, ভোটের হাওয়াটা আসলে কোন দিকে যেতে পারে, ভোটাররা কি বলছে? আসলে বিএনপি দীর্ঘদিন তারা ভোটের রাজনৈতিক মাঠে তাদের অনুপস্থিত আমরা ঠাকুরগাঁতেও লক্ষ্য করেছি। তারা ঘরবদ্ধভাবে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি তারা পালন করেছে, কিন্তু কখনোই তারা রাজপথে তারা বের হতে পারেননি। বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমায় তারা গা ঢাকা দিয়ে আছেন। তবে ভোটের হাওয়ায় আমরা গতকাল থেকে দেখতে পাচ্ছি যে তারা রাজপথে নেমেছে। বিভিন্ন দোকানে, চায়ের স্টলে এবং হাটে ঘাটে মাঠে আমরা বিএনপির নেতাকর্মীদের ভোটের হাওয়ার তোরে আমরা দেখছি যে তারা বেরিয়ে গেছেন। তাদের মধ্যে একটি উচ্ছ্বাস বইছে যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব হিসাবে তিনি এইবার ঠাকুরগাঁ 1 আসনে প্রার্থী হয়েছেন এবং তাদের আমরা ভোটের হাওয়ায় তারা বইছে। তো আমরা তাদের সেই হিসাবে আমরা দেখছি যে তাদের মধ্যে একটা প্রাণ চাঞ্চল্য আছে, কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে তারা অনুপস্থিত থাকায় কিছুটা ভাটাও রয়েছে, কিন্তু সেই কাভারেজ তারা কতটুকু করতে পারবেন সেই হিসাবও ভোটাররা করছেন। তো আমরা দেখেছি যে ঠাকুরগাঁ সদর উপজেলা নির্বাচনে বিএনপি এবং আওয়ামী লীগ 2টি প্রার্থী ছিলেন, কিন্তু সেখানে বিএনপির প্রার্থী জয়লাভ করেছেন। ঠাকুরগাঁ পৌরসভার ফিরোজ আমিন, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ফিরোজ আমিন ঠাকুরগাঁর নির্বাচনী খবর আমাদের জানাচ্ছিলেন। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে হাজির হব। Sponsored by Partex Cables in association with HKG Steel.